এই মুহূর্তে বাংলার রাজনীতি অত্যন্ত গরম। যদিও শীত পড়েছে, শীতের এলাকার মানুষ ভাগীরথীর পারে মালদা বাংলার রাজধানী ছিল এক সময়। অনেক জল ভাগীরথীতে বইতে দেখেছেন, ঠিক বলেছেন। আমি মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, বহু বিপ্লবের সাক্ষী। আজ রাসবিহারী বসু ভবনে বসে বর্ধমানে তার সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, এটা আমার সৌভাগ্য বলতে পারি। খগেনদা, লেফট ফ্রন্টের আমল থেকে আপনাকে আমি দেখছি বিধানসভা কভার করার সুবাদে। পরিস্থিতি পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে। আমি একদমই সরাসরি আসবো, যেভাবে আপনার উপর আক্রমণটা হয়েছে তাতে বাংলা কার্যত ক্ষিপে উঠেছে। শ্রমিকের অধিকারের প্রশ্নে, ত্রাণের প্রশ্নে গেছিলেন, সেখানে আক্রান্ত হলেন শাসক দলের হাতে। এর জবাব তো নিশ্চয়ই আপনারা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছেন, কিভাবে দিচ্ছেন? দেখুন, যেটা তৃণমূল কংগ্রেসের কালচার, এরা সমস্ত মানুষের মুখ বন্ধ করতে চায়। তৃণমূল কংগ্রেসের সমস্ত যে অকাজ কুকাজ অন্যায়, তার বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদে সামিল না হতে পারে, এবং যা ওরা করছেন সমস্ত কিছু লুটেরার রাজনীতি পশ্চিমবাংলায় এটা কায়েম করছেন। আর সমস্ত দুর্বৃত্তায়ন এখানে পশ্চিমবাংলাকে, সেটাকে আরো এখানে মদত দেওয়া হচ্ছে। তো সে কারণে তৃণমূল কংগ্রেস এরা চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টি যেহেতু রাস্তায় আছে, প্রতিবাদ করছে, যে মানুষকে সজাগ করবার জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, যে দল রাষ্ট্রের স্বার্থে পশ্চিমবাংলায় যে জঙ্গলের রাজত্ব আছে, সেই জঙ্গলের রাজত্ব থেকে মানুষকে রক্ষা করবার কাজে এখানে প্রতিনিয়ত রাস্তায় নেমে প্রতিবাদ, তার মাধ্যমে মানুষকে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার জন্য মানুষকে সামিল করবার চেষ্টা করছেন, সেটা যাতে ব্যাহত হয়, সেটা যাতে ব্যর্থ হয়, তার জন্য এই সমস্ত যত সব করছি। যেটা আমাদের উপরে যে আক্রমণ হয়েছে গত 6 তারিখে, 6 অক্টোবর, এটা হচ্ছে যে একদম পূর্ব পরিকল্পিত। তারা আগের থেকে পরিকল্পনা করে ঠিক করে রেখেছিলেন যে এখানে ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যের সভাপতি, রাজ্য সভাপতি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সম্মানীয় সমীর ভট্টাচার্য, তিনি সাংসদ, তিনিও যাচ্ছেন। তার সাথে আমরা আরো 3 জন সাংসদ, আমি মানস টিগ্গা এবং জয়ন্ত রায়, আমরা 3 জন আর ওখানে আমাদের যে ওখানকার এমএলএ, আমাদের যারা ওখানকার এমএলএ যারা আছেন তারাও ছিলেন। এই আমাদের যে ওখানে যাওয়া, এটা আগেই তারা জানতেন এবং সে কারণে আগের থেকে মোতায়েন করে রেখেছিলেন, লোকজনকে জমায়েত করে রেখেছিলেন, যারা সব হচ্ছে বাংলাদেশে ওপার থেকে আসা, যাদের এখানে কোনো অধিকার নাই, যারা পশ্চিমবাংলার মানুষের তারা লুট করছেন, মুসলিম হয়েও মুসলিমদের সর্বনাশ করছেন, সেই সমস্ত লোকদের নিয়ে সেখানে আমাদের উপরে হামলা চালিয়েছে এবং নির্মমভাবে আমাদের উপরে আক্রমণ যেভাবে তারা করেছে। বিশেষ করে আমার যে গাড়িতে আমরা দৌড়ে বাঁচার জন্য গাড়িতে উঠলাম, বেরিয়ে যাওয়ার জন্য, পেছন থেকে লাত মেরেছে, লাঠি পেটা করেছে, তারপরে হচ্ছে চপ্পল ছুঁড়ে মেরেছে, এগুলো তো করেছেই। গালাগালি দিয়েছে, আদিবাসী বলেও গালাগালি দিয়েছে করে, তারপরেও গাড়িতে আমরা ওঠার পরেও গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে সম্পূর্ণ। আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজে আছে আপনাদের, আমি দেখেছি এবং আমরা সহধর্মিনী একদম সেই অশ্রু ভেজা ছবিও আমি দেখেছি। আমি অশ্রু ভেজা দিয়ে আসছি, সেটা হচ্ছে যে কালজানি নদীর পাশে এবং যে মূর্তি নদীর পাড়ে আমরা আক্রান্ত যে বানানহাটে হয়েছে, ওই অঞ্চল আমার চেনা। সাম্প্রতিক বিহার নির্বাচনে ব্যাপক জয়ে মোদিজি যেটা খুব বিখ্যাত হয়েছে বা ভাইরাল বলুন, যাই বলুন, যে गंगा निकलते पटना से अब जाएगा बंगाल से और मिले तो गंगा सागरे। गंगा ये बिहार से बहते ये गंगा ও বাঙ্গাল तक চলেগি। তো বাঙ্গাল পর্যন্ত আসবে, অর্থাৎ ওই যে গঙ্গা, ওখানকার যা গঙ্গা যে বইছে সেটা বাংলায় ঢুকবে। তাহলে ওই যে আপনার ভাগীরথী, আমারও ভাগীরথী, সবারই ভাগীরথী, যা আমরা মা গঙ্গা বলে জানি, গঙ্গাপাড়ের মালদা যা গৌড়ের রাজধানী ছিল এক সময়, আপনার দলের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, শক্তি অর্জনের ক্ষেত্রে খগেন মুর্মু কি কনফিডেন্ট যে যা মোদিজি বলছে সেটা বাস্তবায়ন হতে পারে 26-এর নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে? কারণ
একটা বিভিন্ন সমাজ থেকে দাবি উঠছে আপনাদের সাংগঠনিক স্তরে সে অর্থে শক্তি বৃদ্ধি করতে পারেননি। সত্যি কি তাই, নাকি ঘুরেদারাবাজের কথা বলছেন? আদৌ পারবেন সেখানে শাসকের বিরুদ্ধে রুখে দেওয়ার ক্ষেত্রে? মোদিজি যেটা বলছেন সেটা অতি বাস্তব, উনি যেটা বাস্তব সেটাই উনি বলছেন। আপনি কি দেখছেন যে পশ্চিম বাংলায় যেটা আজকে ঘটছে, এবং মালদাতেও যদি আপনি বলেন, ভাগীরথীর তীরে মালদা যেমন বলছেন, আমাদের এক সময় গৌড়ের রাজধানী মালদা, আমাদের সারা যে দেশের রাজধানী কলকাতা। তো আমরা আমাদের যে মালদায় যে যেটা আমাদের 4টা বিধানসভা ভারতীয় জনতা পার্টির এমএলএ সেখানে আছেন, আমরা 4টা বিধানসভায় জয়ী হয়েছি, বিজেপি পদ্মফুল সেখানে ফুটেছে। এরপরে আপনি যে আরো ওখানে আরো কমপক্ষে হচ্ছে 5টা বিধানসভায় পদ্মফুল ফুটলেও আপনি আশ্চর্য হবেন। অর্থাৎ 8 থেকে 9টা সিট 12টার মধ্যে, যে আমি কনফিডেন্ট আরো 9টা সিট আমরা পেতে পারি, কনফিডেন্ট এই ক্ষেত্রে। এবং সেভাবে কাজ চলছে, পরিকল্পনা চলছে। মালদা কি বিখ্যাত? আম বিখ্যাত একদম। আপনি আমের জগতের দেশের মানুষ, দেশই বলে, আমরা সব এক একটা জায়গায় দেশ বলি। অন্তত কোন কোন আমগুলো খুব ফেমাস, যে একটা নাম বলুন না। আরে আমাদের ওখানে তো সবচাইতে যদি বলা যায় ফজলি আম হচ্ছে যে আমাদের প্রসিদ্ধ এবং পুরনো ফজলি আম। তারপরে আমাদের ওখানে হিমসাগর আছে, ওখানে আমাদের হচ্ছে যে ওই ট্যাংরা আম আছে। তাহলে হিমসাগর এক টুকরি মোদিজি বাসভবনে পৌঁছবে, নাকি ওই ফজলি আম কালীঘাটে পৌঁছবে? এখানে কালীঘাটে তো একটা আম পৌঁছাবে, মানে যেগুলো পৌঁছবে সেগুলো পৌঁছে যাবে নাকি? সমস্ত ওখানকার যা আম আছে সমস্ত আম, সেটা হচ্ছে যে পদ্ম ফুলে ভরা সেই আমের টুকরি মোদিজির বাড়িতে পৌঁছাবে, কালীঘাটে কিছু পৌঁছাবে। এখানে যেটা দেখছেন, যেটা কালীঘাটের স্বপ্ন উনি দেখছেন ওখানে, সেটা তার বাস্তবায়ন কোনোদিনই হবে না। মালদা যে আম একটা যেহেতু প্রধান ফসল ওখানকার, যেভাবে অর্থনৈতিক বাজার গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকার কথা বারবার মোদিজি বলছেন, এবং আপনি নিজেও বলছেন, আপনি অনেকবার সংসদে আপনার বক্তব্য আমি শুনেছি, আপনাকে আমি চিনি বলেই বলছি, আপনি খুব দীপ্ত কণ্ঠে কথা বলেন, আর যে সমাজ থেকে বিলং করেন আপনি শ্রমজীবী মানুষের কথাই বলেন, যে বৃহত্তর বাজার পরিসর গড়ে তোলার ক্ষেত্রে মালদার আম আগামী দিনে যদি ক্ষমতায় আসেন, রপ্তানি ক্ষেত্রে কি ভূমিকা নেবে খগেন মুর্মু? অবশ্যই। আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় বলেছেন যে আমরা সময় আমাদের দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে যে আমাদের গ্রামীণ এলাকার যে সমস্ত উৎপাদন হচ্ছে, উৎপাদিত পণ্য, সেটাকে বাজারজাত করা, সেটাকে আদৌ বিদেশেও আমরা যাতে সেটাকে রপ্তানি করতে পারি। তো সেই জন্য উনি বলছেন যে ভোকাল ফর লোকাল, আমাদের যত লোকালের যে যা যা হচ্ছে সেটাকে আমরা তুলে ধরতে পারি, যাতে বিশ্বের বাজারে আমরা নিয়ে যেতে পারি। তো মালদার যে আমাদের সবচাইতে যে এখন যদি বলা যায় যে আম বিখ্যাত, তাহলে আমের জন্য অবশ্যই আমরা রপ্তানি করা, আরো যাতে আমকে আরো উন্নত করা, তার জন্য আম চাষি যারা আছেন তাদেরকে আরো তাদের হচ্ছে যে কি বলে তাদের এই ক্ষেত্রে ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে নিশ্চয়ই আগামী দিনে অবশ্যই এই ব্যাপারেতে আমার দায়িত্ব তো অবশ্যই থাকবে ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে। এবং ভারতীয় জনতা পার্টি এই বিষয়তে সবসময় এই বিষয়গুলোর উপরে নজরে আছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল, তারা এই গ্রামীণ এলাকার যে সমস্ত উৎপাদন, গ্রামীণ এলাকার মানুষের যা তাদের জীবিকা, সেটার উপরে সবসময় জোর দিয়ে থাকে। তাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য তো অবশ্যই থাকবে। আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, একজন কর্মী হিসেবে অবশ্যই আমারও এই দায়িত্বটা থাকবে। খগেন দা, ওই ফজলি আম একটু গরম পড়লেই পচে যায়, ঠিক একইভাবে অভিযোগটা উঠছে আপনার দলের ভেতরে অনেক ফজলি আম পচে যাচ্ছে, যাদেরকে যদি কেটে না ফেলা হয় গোটা আমের টুকরি পচে যেতে পারে। শুদ্ধিকরণের জায়গাতে বলছি আপনাকে, আপনি তো প্রাজ্ঞ রাজনীতিবিদ, মনে হচ্ছে কোথাও ফজলি আম পছন্দ হচ্ছে আপনার দলের মধ্যে যারা ক্ষতি করতে পারে? শোনেন, যে পচন এটা যদি বলা যায়, এটা ভারতীয় জনতা পার্টির মধ্যে, এটা আপনি দেখবেন যে হতে পারে পার্টির মধ্যে কিছু আলোচনা, নিজেদের মধ্যে আত্মসমালোচনা সেগুলো থাকতে পারে। তো পচন যদি দেখেন, সেটা হচ্ছে তৃণমূলের মধ্যে আছে, যেটা প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে।
প্রতিদিন তৃণমূলের সাথে যেরকম বিরোধ হচ্ছে, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে, খুনও হচ্ছে, তৃণমূলকে খুন করছে, আপনি আশ্চর্য হবেন না। এবং সেই লাশকে নিয়ে তৃণমূল আবার সেটা সস্তায় রাজনীতি করছে, বাইরে বলবার চেষ্টা করছে এটা বিজেপি খুন করেছে। আর যত খুন হয়েছে আমাদের পার্টির কার্যকর্তা পদাধিকারী যারা খুন হয়েছেন, সাধারণ মানুষ খুন হচ্ছেন, তৃণমূল কংগ্রেস করছে। গুন্ডারা তো পুরোপুরি ভাবে তৃণমূলের মধ্যে বিরাজমান, তা তৃণমূলের মধ্যেই তারা ঘোরাফেরা করছে। যে দেখছেন যে যত ওই আপনি এখানে যে আমাদের অভয়া থেকে শুরু করে আমরা যদি দেখি সব দুর্গাপুর যত ঘটনা ঘটছে, তো এই ঘটনার সঙ্গে জড়িত কারা? সব তৃণমূলের কোনো না কোনো স্তরের তারা হচ্ছে যে কার্যকর্তা আছে, পদাধিকারী আছে, কেউ ওরা দায়িত্বে আছেন। আর দুষ্কৃতকারীরা তো সবে তৃণমূলের ছত্রছায়াতেই আছে। সুতরাং পচনটা তৃণমূলের মধ্যে আছে। আর এই পচনের যাতে যে সমস্ত জিনিসটাকে এটাকে ঢাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, সেটা পারবেন না। ভারতীয় জনতা পার্টির মধ্যে এই সমস্ত নেই। ভারতীয় জনতা পার্টি লড়াই করে, আন্দোলন করে, রাস্তায় নেমে আজকে এই যে একটা যে পশ্চিমবাংলার যে জঙ্গলরাজ, এই রাজকে পুরোপুরিভাবে পশ্চিমবাংলা থেকে যে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে, এবং সবাই মিলে করছেন। এটা এই নয় যে কেউ করছেন কেউ করছেন না। আলোচনা, সমালোচনা, আত্মসমালোচনা সেটা আছে, থাকবে পার্টিতে, সেটা থাকবেই। একটা পরিবারেও আপনি সমালোচনা থাকে, নিজেদের মধ্যে আপনি একসঙ্গে, এত বড় পার্টি, সবচাইতে বড় পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিশ্বের মধ্যে সবচাইতে বড় দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনার ট্রেন ধরার তারা আছে আমি জানি, আপনাকে তবু যখন পেয়েছি কাছে বর্ধমানে রাঢ়বঙ্গে, তো রাজার শহর বর্ধমান খুব বিখ্যাত। আর বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম রায়নার সুবলদ গ্রাম, খুব খারাপ অবস্থায় রয়েছে, পারলে দেখে আসবেন কোনদিন। অশোকদা বলেছিলেন, অশোক কুমার লাহিড়ী বলেছিলেন আমাকে যে একবার সুবলদ মাটি ছুঁয়ে আসবে, কেউ ছোঁয়নি, এখন ছুবেন একবার, ভাল লাগবে। সেটা হচ্ছে যে আমি হ্যাঁ যাবেন, সুবলদ গ্রাম যার আইনে প্রতিষ্ঠাতা। ঠিক। খগেনদা, আপনি তো আমি যেটা মানে শেষ করতে চাইছি সেটা হচ্ছে যে খুব কড়া কথা, যেটা আপনি নিজেও জানেন। অভয়া এবং এই দুর্গাপুরের ঘটনা, অভয়ার কথাই বলি। ফরমার জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ওপেন বলেছেন, খোলাখুলি বলেছেন যে অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যে অফিসার ছিলেন তার দেতো হাসি যা কলকাতা পুলিশকে উজ্জীবিত করেছে, যা আমাদের কাছে সেম। এই প্রশ্ন আপনার দলেরও আছে যে অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল যদি জড়িত থাকে তাহলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের ভূমিকা সঠিক নয় কেন? আপনি বলবেন তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, তার জন্য তো সিবিআই এর যেভাবে আরো কঠোরভাবে এই বিষয়টাই, যে সিবিআই এর যে তদন্ত সেটা করা এবং দোষীদের খুঁজে বার করা, সেটা হয়তো সেটা হচ্ছে যে খানিকটা আমরা মনে করছি যেটা হচ্ছে আমাদের মাননীয় যেটা আমাদের অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, সেটা তিনি একজন বিচারপতি, তার পার্সোনাল থেকে বলেছেন, পার্সোনাল এন্ড থেকে একদম তার পার্সোনাল এন্ড থেকে বলেছেন। আমার বক্তব্য হচ্ছে যে সিবিআই আছে বলেই অনেকটা আমাদের এই যে বেরিয়ে আসছে অনেক তথ্য আমরা পাচ্ছি, যেটা মানে এখানকার যদি বলেন, এখানে যে পশ্চিমবাংলার পুলিশ এখানে যে সিট তৈরি করছেন, কি সব তৈরি করছেন, এরা পুরো তথ্য প্রমাণ এটাকে লোপাট করার জন্য তারাই তো সবকিছু দেখবেন। যে ওই অভয়ার পরিবারে, সেখানে আমাদের যে এখানে দেখা গেছে যে এই পুলিশ তারা হচ্ছে পরিবারের লোকজনকে টাকারও প্রলোভন দিয়েছেন, এটা আমরা দেখেছি। এবং যে তাদের যে একজন সিবিআই ব্যর্থতা আছে কি নেই, সিবিআই তো তার কাজ তো করেছে, শেষ হয়ে গেছে। এটা তো আপনার ধরুন এখন যেটা চলছে, একটা কেস যখন এটা শুরু হয় তখন এটা কিন্তু এন্ড হতে অনেক সময় লাগে, শেষ হতে। কিন্তু খগেনদা, তদন্ত চলবে। অভয়ের মা তামান্না খাতুনের বাবা মা প্রতিদিন সন্ধ্যায় কেঁদে বেড়ায়, সকালেও কেঁদে বেড়ায়। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর ভারতবর্ষের পার্টি, তারা ক্ষমতায় রয়েছে, নিশ্চয়ই আপনারও বুক কাঁপছে, আমারও বুক কাঁপছে। প্রশ্ন সবাই তুলছে, আমি এক সাংবাদিক বলে তুলছি নয়, এই ব্যথা আপনার মধ্যেও আছে। জাস্টিসটা হলো না এই ক্ষেত্রে, এইটার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। কেন? জাস্টিসটা আজকে যদি বলা যায়, তার তথ্য প্রমাণ লোপাট করার পেছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে সরাসরি যুক্ত। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি
যদি আজকে তিনি যদি মনে করতেন যে দোষীকে খুঁজে বার করতে হবে, দোষীকে শাস্তি দিতে হবে, তাহলে করতে পারতেন। সেটা তো তিনি করলেনই না। তিনি সেটা করার তার দিক থেকে কোনো রকম তার দিক থেকে এই ব্যাপারেতে আমি বলবো যে বিন্দু মাত্র তার কোনো রকম হচ্ছে যে কোনো তার মানসিকতাই ছিল না যে এটা খুঁজে বার করতে হবে। আজকে যদি এটা সত্যি সত্যি ওই যেগুলো হয়েছে আপনারা দেখেছেন, আমি এত বলার সময় নেই, যে সমস্ত যেখানে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে সেটাকে ভাঙচুর করা হয়েছে 14ই আগস্ট মর্মান্তিক ভাবে হয়েছে। তাহলে কেন করা হলো, তার কারণটা কি? এতদিন হলো না, হঠাৎ করে ওখানে ভাঙচুর করতে হবে, নতুন করে ওখানে মানে রিমডেলিং করতে হবে, বা ওখানে আবার রিকনস্ট্রাকশন করতে হবে? ওয়াই? রিজনটা কি? আপনি এটা বলুন, ওটা রিজনটা কি? মমতা ব্যানার্জিকে নিয়ে একবার বলেছেন যে এটা ভাঙা হলো কেন? রিজন তো আপনারা খুঁজবেন। আরে আমরা তো খুঁজছি, লড়াই করছি, আন্দোলন এটা নিয়ে চলছে, সিবিআই ওটা তদন্ত করছে, তার জন্য কিছুটা বের করেছে। আমার কথা হচ্ছে যে এটা অবশ্যই এটা এন্ড নয়, শেষ নয়, এটা চলছে, নিশ্চয়ই একদিন না একদিন শাস্তি পাবে যে দোষী আছে। এই আমাদের যে ব্যবস্থা লেগাসি আছে এখানে, যেটা যে ব্যবস্থা আছে পশ্চিমবাংলার আইন, পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেস নিজের আইন চালায়। এখানে কোন রকম এখানে হচ্ছে যে কোনো আইনের তোয়াক্কা করে না, কোন রকম হচ্ছে এখানে সংবিধানের তোয়াক্কা করে না, ওরা নিজের মতো করে আইন তৈরি করে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ তিনি নিজেই হচ্ছে যে এখানে নিজের মতো আইন ফলো করেন, নিজের আইনকে এখানে লাগু করেন। তাহলে এই রাজ্যে আর কি পাবেন? এই রাজ্যে তো এটাই পাবেন। আচ্ছা, আপনি যে সমাজ থেকে বিলং করেন, খুব গুরুত্বপূর্ণ সমাজ, আপনি খুব অনেক বড় নেতা, কেউ বলুক না আমি জানি আপনাকে, আপনি আমাকে বলুন, এটা অনেকেই বলছে, আলোচনা করছে। আচ্ছা, আপনারা থাকতে কেন বিহার, কেন উত্তরপ্রদেশ, কেন অরুণাচল প্রদেশ, কেন গুজরাট থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে নির্বাচন করাতে হবে? আপনার মনে আছে ত্রিপুরাতে বিজেপি জয়ের ক্ষেত্রে একটি ব্যক্তি, সুনীল দেওধর, একাই ব্যাট করে দিলেন, বিজেপি ক্ষমতায় চলল। এত নেতা, তাহলে কি আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে নাকি? না উঠছে প্রশ্ন? আপনারাই রয়েছেন তো, আপনি, খগেন মুর্মু, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, তথাগত রায়, কত নাম করবো। তাহলে কিসের দরকার এত ভিন রাজ্য থেকে নিয়ে এসে নির্বাচন করাতে হবে? দেখুন, আমাদের দলটা হচ্ছে যে একটা সর্বভারতীয় দল এবং বৃহৎ দল। আপনাকে পাস করাবেন না, সব ঠিকঠাক বলবেন। আমি একদম ঠিক, আপনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, কিছু বলতে আপনি গোল করার চেষ্টা করবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এটা ব্যক্তিগত মত। হ্যাঁ, ব্যক্তিগত মতই। ধরুন যে আমরা আজকে যেটা বলছেন যে আমাদের হচ্ছে যে কমিটি যেটা তৈরি অন্য প্রদেশ থেকে এখানে নেতাদের এখানে আনা হচ্ছে বা তাদেরকে এখানে কাজ করানো হচ্ছে, বিষয়টা সেরকম না। অনেক সময় আমাদেরকেও আবার অন্য রাজ্যে যেতে হচ্ছে। আমি যেমন ঝাড়খণ্ডে আমি এক সময় নির্বাচনে ওখানে দায়িত্বে ছিলাম, ওখানে করেছি। আমাদের এখানে সুকান্ত মজুমদার, তিনিও হচ্ছে যে এখান থেকে অন্য রাজ্যেও গেছেন। আমাদের এক সময় আমরা দেখেছি যে পূর্ব ভারতে ওই দিকটা উনি দায়িত্বে। इस बार 200 बार हो जाएगा। এবার সংক্ষেপে বলে দিন, इस बार 200 बार होगा। আমরা তো এবার বলেছি যে অবশ্যই আমাদের 200 আমাদের টার্গেট আছে। আমরা চেষ্টা করব আমাদের 200 আমাদের টার্গেটে আমাদের পৌঁছাতে। যে ওরা যেটা বলতে চাইছে যে বাইরের থেকে লোক আনা, তো বাইরের থেকে লোক এনে এখানে আপনি দেখেছেন যে এখানে সাংসদ নির্বাচিত করেছেন, তারা কি সব বেঙ্গলি? না, বাইরের নয়। আচ্ছা, তাহলে এখানকার সাংসদই তিনি ভিন রাজ্যের মানুষ, ভিন রাজ্যের নয়, এখানকার সাংসদ বলছি, যেখানে আমরা বসে আলোচনা করছি। এটা যাই হোক, আপনি অন্যভাবে উত্তর দিলেন। আমরা অন্যভাবে না, আজকে তৃণমূল কংগ্রেস যা বলেন সেটা হচ্ছে যেটা অন্যের হলে পরে দোষ, আর নিজে করলে হচ্ছে যে সব সাধু ঠিকঠাক করছে না। আসলে সেটা নয়, মানে কাজের সময় কাজী, কাজ ফুরলি পাজি, সেরকম ব্যাপার হচ্ছে কি, তাই? আচ্ছা, আমি বলছি, যদি ক্ষমতায় আসেন, একটা বেদনা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, ম্যাডামের মধ্যে আছে, সবার আছে। রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে গেছে, সেটা আপনি জানেন, আপনারা সে সময় ছিলেন। আমি শেষ করে দেবো। রবীন্দ্রনাথের নোবেল চুরি উদ্ধারের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়েও সে সময় প্রশ্ন ছিল। যদি ক্ষমতায় আসেন, কবিগুরু নোবেল চোরদের ধরার ক্ষেত্রে নতুন করে ফাইল ওপেন করবেন? দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে যত রকমের যে অকাজ কুকাজ এবং চোর যারা এখানে আছে, চোর ছেচোর, যাদেরকে নিয়ে তৃণমূল সংসার করছে, চালাচ্ছে, সমস্ত বন্ধ হয়ে যাবে।
আমরা সমস্ত কিছু এই সমস্ত যেমন দেখছেন যে উত্তরপ্রদেশেও শুরু হয়েছে। না, আমি নোবেলটা বলছি, আমি বেশি যাবো আমি না। আমি আমি ভারত সেটাই ভ্রমণ বলছি। করবো না, নোবেল। সমস্ত ক্ষেত্রে আমি বলছি যে এক কথাই আমি বলতে চাইছি, সমস্ত যেগুলো যারা এই অন্যায় যারা করছেন, অন্যায়ের অবশ্যই হচ্ছে প্রতিকার হবে, এবং অন্যায় যারা দোষীদের আমরা অবশ্যই খুঁজে বার করব এবং তার শাস্তি হবে। যে ডবল ইঞ্জিন সরকার আগামী দিনে এখানে হচ্ছে পশ্চিমবাংলাতে, আমরা নিশ্চিতভাবে পশ্চিমবাংলার সমস্ত রকমের এই জঙ্গলের রাজত্ব, এক কথায় যদি বলি জঙ্গলের রাজত্ব যা কায়েম হয়েছে, সেই জঙ্গলের রাজত্ব থেকে মানুষকে তাদের হচ্ছে যে একটা যে সুশাসন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত করবে। এরকম হবে না সোলের গব্বর সিং এসে যাবে, এরকম হবে না তো? সেটা তো আপনার সোলের গব্বর সিং সোলেতে, বাস্তবে গব্বর সিং। বাস্তবে যেটা হবে সেটা হচ্ছে যে ইউপিতে যা হচ্ছে সেটা হবে এখানে। অনেক অনেক ধন্যবাদ বসুন, আমি শেষ করি। আচ্ছা, সেটা হচ্ছে সোলের গব্বর সিং এখানে আসবে না। আমের দেশের মানুষ, বাংলার রাজধানী ছিল মালদা, গৌড় খুব বিখ্যাত, খুব বিখ্যাত। যারা দূর থেকে দেখছেন তারা হয়তো ভাববেন খগেন মুর্মু সাবজেক্ট, খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন, স্বাভাবিক, তার রাজনৈতিক বৈতরণী ভাগীরথী স্রোতের মতো। इस बार 200 बार मुलाकात भी हो जाएगा इनसे, আজ নেই তো কাল, ক্ষমতা এলে ভালো, না হলে আমি প্রশ্ন করবো যে কেন এলেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, সমীর দাপাতা। নমস্কার। নমস্কার।